গাজীপুর আশুলিয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে 4টি বাসে আগুন, লাফিয়ে প্রাণে বাঁচেন ঘুমিয়ে থাকা চালক। ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন। চাঁদপুরে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা। ময়মনসিংহে বাবা মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার। নরসিংদীর বিভিন্ন পয়েন্টে দিনে রাতে ছিনতাই ডাকাতি আতঙ্ক। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বন্ধ যান চলাচল। জলদস্যুর উৎপাতে আতঙ্কিত দুবলার চরের জেলেরা। নিরাপত্তার আশ্বাস কোস্টগার্ডের। সংরক্ষিত এলাকা থেকে শুটকি পল্লী সরানোর পরিকল্পনা। শেরপুর সদর হাসপাতালে জনবল ও ওষুধ সংকট চরমে। চালু করা যাচ্ছে না আইসিইউ ও সিসিইউ। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ। এখন জনপদের সঙ্গে আছি লাইবা জান্নাত। গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও জেলার শ্রীপুর উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়েছিল ভিআইপি পরিবহনের একটি বাস। সে সময় কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ভোর 5টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে রাতে মহানগরীর কাশিমপুর কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়েছিল যাত্রীবাহী বাসটি। এ সময় একটি মোটরসাইকেলে 2 যুবক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে এই ঘটনাটি ঘটে। বাসের চালক জানান, রাতে হাসপাতালের সামনে বাস রেখে ভেতরেই ঘুমিয়ে যান তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে তার। পরে বাস থেকে লাফিয়ে কোনো মতে প্রাণ বাঁচান চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। 2টা হুন্ডা আসছে, 4 জন হেলমেট পরে আসছে। হুন্ডা আইসা এখানে প্রথমে গুলি করছে। গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সিকিউরিটি যারা ছিল তারা এখানে আর নাই। তো ওই ফাঁকে ভিতরে অকটেল নাকি দিচ্ছে, দেওয়ার পরে মানে আগুন দেওয়া হয়েছে। আগুনের তাপ পাই আমি বাইরে লাফ দিয়ে নামছি। নামার পরে তো আর কিছু করতে পারি না। পরে ফায়ার সার্ভিসে গাড়ি ফলাইছে। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার কারোর সাথে কোনো শত্রুতাও নাই। আমি একজন সাধারণ ছেলে, কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। বাসে আগুন দেওয়ার ঘটনার বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? লাইবা, গতকাল ভোর 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তখন কিন্তু বাসের মধ্যে বাসের যে চালক তিনি ঘুমাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বাসের যে আগুনের যে উত্তাপে তিনি তার ঘুম ভেঙে যায়। তখন বাস থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে কিন্তু তার পায়েও তিনি প্রচন্ড রকম ব্যথা পেয়েছে। নামার পরে তিনি দেখতে পান হেলমেট পরিহিত 4 জন ব্যক্তি মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাচ্ছে, গুলি ফুটাতে ফুটাতে পালিয়ে যাচ্ছে, এমন কথাই কিন্তু বাসের যে চালক তিনি বলছিলেন। পাশাপাশি আমরা বাসের যে মালিক তার সাথে কথা বলেছি, সোহেল মিয়া। তিনি বলছিলেন তার একমাত্র সম্বল যে বাসটি পুড়িয়ে দেওয়া হয়েছে, তিনি আসলে এখন নিঃস্ব হয়ে গেছেন। তিনি প্রধান উপদেষ্টা সরকারের কাছে তার ক্ষতিপূরণ দাবি করছেন। পাশাপাশি সাভার এবং আশুলিয়ার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির উন্নতি করার কিন্তু তিনি দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে তার যে বাসটি পোড়ানো হয়েছে সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যেই
গাফলতি রয়েছে, তারা আসলে আগামীকালকের যে আওয়ামী লীগের প্রোগ্রাম রয়েছে, আগামীকালকে যে আওয়ামী লীগ একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে, সেই কর্মসূচিকে উপলক্ষ করে কিন্তু পুলিশের যে তৎপরতা সেটি পরিলক্ষিত হয়নি, এমন অভিযোগই কিন্তু বাস মালিক করছিলেন। এছাড়া আমরা থানা পুলিশের সাথে কথা বলেছি, আশুলিয়া থানা এবং সাভার থানা পুলিশের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আগামীকাল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যাতে কোনো রকমের কর্মকাণ্ড করতে না পারে, যানবাহনের ক্ষতি সাধন না করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একটু জানিয়ে রাখছি, এত কিছুর মধ্যেও কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে, প্রায় মাসখানেক ধরে কিন্তু আমরা মাঝে মধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন যে ছাত্রলীগ রয়েছে তারা কিন্তু সাভারের উলাইল, গেন্ডা বাস স্ট্যান্ড এবং পাকিজা পয়েন্টের মতো জায়গাতে কিন্তু জটিকা মিছিল করেছে বিভিন্ন ব্যানারে। যদিও এসব মিছিলকে পুলিশ বলছে এআই দিয়ে তৈরি করা, পুলিশ বলছে যে না, তারা আসলে মাঠে নামছেন না, এগুলো এআই দিয়ে তৈরি করে তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন। এছাড়া আসলে সাভার আশুলিয়ার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থান রয়েছে সেটিও কিন্তু তারা বলছেন, এবং তারা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো জায়গায় অভিযান পরিচালনা করছেন। 5 জন, 10 জন, 2 জন, 1 জন এমন করে কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের ধরছেন। গতকালও কিন্তু সাভার মডেল থানা পুলিশ 12 জনকে আসলে মধ্যরাতে জটিকা অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে। এই ছিল সাভার আশুলিয়া থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। হুমায়ুন, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে, এবং তারই রেশ ধরে আমি একটু আমার সহকর্মী মোকাররম হোসাইনের কাছে যেতে চাই। দেশে চলমান সহিংসতা এবং নাশকতার প্রেক্ষাপটে সব বিমানবন্দরে সতর্কতার কথা জানিয়েছে বেবিচক। তো বিমানবন্দরে কেমন সতর্কতা দেখতে পাচ্ছেন আপনি? লাইবা সৈয়দপুর বিমানবন্দর দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে সবথেকে ব্যস্ততম বিমানবন্দর। এখানে প্রতিদিন 4টি বিমান সংস্থার প্রায় 26টি ফ্লাইট ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে যাত্রী পরিবহন করে। আজকের যে বিশেষ প্রেক্ষাপট, সেই বিশেষ প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিশেষ সতর্কতার চিঠি দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিমানবন্দর কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে এটি আসলে বিশেষ প্রেক্ষাপট এবং বিশেষ ধরনের পরিস্থিতিতে সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে প্রায়শই সেই চিঠি তাদেরকে দেওয়া হয়। সেই চিঠি মোতাবেক তারা যেই পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোর মধ্যে হলো তাদের বিমান সংস্থাগুলো যেগুলো আছে তাদের নিরাপত্তার জন্য যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা সেটি বৃদ্ধি করা হয়েছে। এখানে এপিবিএন, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, এসবি, তারা সবাই সক্রিয় ভূমিকা পালন করছে। একই সঙ্গে সিভিল এভিয়েশন অথরিটির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী আছে তাদের সংখ্যা সৈয়দপুর বিমানবন্দরে 57 জন। সেই 57 জনের ছুটি আসলে বাতিল করেছেন এইখানকার যে কর্তৃপক্ষ আছেন। এখানকার ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন সৈয়দপুর বিমানবন্দরে, একেএম বাহাদুর জাকারিয়া, তিনি জানিয়েছেন যে আনসার সদস্য 66 জন এবং তাদের যে সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্য 57 জন, তাদেরকে সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। একই সঙ্গে এপিবিএনের যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তাদের যে পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছেন। একই সঙ্গে বিমানবন্দরের যেটি বাইরের অংশ, কনকর্স গেট, যেখান থেকে যাত্রীরা ভিতরে প্রবেশ করে বোর্ডিং নেওয়া পর্যন্ত এক স্তরের চেকিং হচ্ছে। এরপরে বোর্ডিং নেবার পরে রানওয়েতে যাবার পূর্ব মুহূর্তে আরেক ধরনের চেকিং হচ্ছে। এছাড়াও বহির্গমন যে গেটটি রয়েছে, যেখানে লাগেজ বেল্ট আছে, তার বাইরে বহির্গমনের যে দরজা, সেখানেও আমরা দেখছি যে এপিবিএন এবং সেনাবাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে সব ধরনের যে অপ্রীতিকর ঘটনা, সেই ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে এখানকার যে পরিস্থিতি, সকাল থেকে 2টো ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। সকাল 9:15 এবং 9:30 ইউএস বাংলা এবং নভোএয়ারের 2টি ফ্লাইট সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এবং আজকের যে বিমানের যে সূচি রয়েছে, সেই সূচি মোতাবেক প্রত্যেকটি বিমানই আসলে নির্দিষ্ট সময় এখান থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, এমনটি আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সঙ্গে বিমানবন্দর নিরাপত্তায় নিয়োজিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা রয়েছে তাদেরকেও আমরা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি মোতাবেক সকাল থেকে দায়িত্ব পালন করতে দেখেছি। লাইব্রেরি ছিল সৈয়দপুর থেকে বিমানবন্দরের নিরাপত্তার সবশেষ খবর। মোকাররম, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই চট্টগ্রামের শোয়েব রহমানের কাছে। শোয়েব, মোকাররম যেমনটি সৈয়দপুরের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানাচ্ছিলেন, চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী কেমন তৎপরভাবে কাজ করছে?
লাইবা চট্টগ্রামেও আসলে সারা দেশের মতোই আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে গতকাল রাতেই কিন্তু সিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে এবং সেই নির্দেশনায় চট্টগ্রাম বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল, সেটি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কিংবা শ্রমিকদের যে কোনো ধরনের সংগঠনের যেই সভা সমাবেশ মিছিল, সেগুলো কিন্তু আগামী 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং সিএমপির পক্ষ থেকে নির্দেশনা এসেছে যেই নগরীর 7টি প্রবেশপথ রয়েছে, সেই প্রবেশপথগুলোতে যেই স্থায়ী চেকপোস্ট রয়েছে, বিশেষ করে যদি বলি সিটি গেট, বালুচরা, কাপ্তাই রাস্তার মাথা, মজ্জারটেক, এগুলোর পাশাপাশি অন্যান্য জায়গাতেও যেগুলো গুরুত্বপূর্ণ এবং জনবহুল, সেই সকল জায়গাতেও কিন্তু অতিরিক্ত চেকপোস্ট বসানোর কথা বলা হয়েছে। অর্থাৎ চেকপোস্ট স্থায়ী 7টি থেকে বাড়িয়ে 13টি করার কথা বলা হয়েছে এবং একই সাথে অস্ত্রধারী যারা রয়েছে সেই অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্র সিএমপি কমিশনার কিন্তু মৌখিকভাবে ব্রাস্ট ফায়ার করার নির্দেশনা দিয়েছেন এবং সেটি তিনি গতকাল ওয়্যারলেসে প্রত্যেক পুলিশ সদস্যকে কিন্তু এই নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন যারা অস্ত্রধারী সন্ত্রাসী তাদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে, কিন্তু যারা অস্ত্রধারী নয় কিংবা সাধারণ নাগরিক কিংবা সভা সমাবেশের যারা করবেন, নিরস্ত্র যারা মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশনা প্রযোজ্য হবে না। এক ব্যাখ্যায় তিনি বলেছেন যে নগরীতে এবং আশেপাশের এলাকাতে কিন্তু হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে। কিছুদিন আগেও নির্বাচনী একটি প্রচারণায় কিন্তু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পুলিশ কমিশনার বলেছেন যে নগরের বাইরে থেকে এসে চট্টগ্রাম শহরে হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পালিয়ে যাবে, সেই সুযোগটি তিনি সন্ত্রাসীদের দিতে চান না এবং সেই কারণেই তিনি কিন্তু এই নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছেন। এবং এরই মাঝে দেশের নানান জায়গায় কিন্তু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে ভোরে কিংবা বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের করা হয়েছে। এই যে কার্যক্রমগুলো পরিচালিত করা হচ্ছে এবং 13 তারিখে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্র করতে না পারে দুষ্কৃতিকারীরা, সেই জায়গা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং র্যাবের সাথে সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন প্রত্যেকে তাদের তৎপরতা বাড়িয়েছেন সড়কে পোশাকে এবং যারা গোয়েন্দা সদস্য রয়েছেন তারাও কিন্তু তাদের তৎপরতা বাড়িয়েছেন। লাইবা, শোয়েব আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হানের কাছে চলে যেতে চাই। রায়হান, আসলে এই আন্দোলন যারা করছেন তাদের দাবিগুলো কি, তাদের দাবির পেছনে যুক্তিগুলো কি, আর আইন শৃঙ্খলা বাহিনী কেমন কাজ করছে? আসলে এবার কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে সীমানা পুনর্নির্ধারণ করে কিন্তু নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করা হয়েছে, যেখানে গাজীপুরে আগে ছিল 5টি আসন এবং সেটি নতুন করে গাজীপুর 6 করা হয়েছিল, একটি আসন বাড়ানো হয়েছিল যেটি টঙ্গী এবং গাছা সহ কুমাইলের একটি অংশ নিয়ে, এবং সেই আসনটি কিন্তু গত 10 তারিখে হাইকোর্টের রায় কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে দেওয়া হয়েছিল, সেখানে সেই আসনটি আবার পুনর্বহাল করা হয়েছিল। এবং এই যখন রায়টি দেওয়া হয় এরপর থেকেই মূলত গাজীপুরে যারা 6 আসনের যারা বাসিন্দা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা মূলত এখানে বিক্ষোভ করছেন। আজকে তারা বলছেন যে গাজীপুর 6 যেহেতু আগে গাজীপুর 2 আসন ছিল, সেখানে প্রায় 10 লক্ষের অধিক ভোটার রয়েছে, যে কারণে এই 10 লক্ষ ভোটার কিন্তু একজন জনপ্রতিনিধির পক্ষে কিন্তু সেই 10 লক্ষ ভোটারকে সেবা দেওয়া সম্ভব নয় বলে তারা বলছেন যে এখানে নির্বাচন কমিশন যে নতুন করে যে গেজেট প্রকাশ করেছিল গাজীপুর 6 আসন, সেখানে 5 লক্ষের অধিক ভোটার রয়েছে, যে কারণে তারা বলছেন যে গাজীপুর 6 এই আসনটিকে যেন হাইকোর্টের রায়টি যেন বাতিল করে দেওয়া হয় এবং সেটি বাতিল করে যেন পুনরায় গাজীপুর 6 হিসেবে যেন ঘোষণা করা হয়। এবং এখানকার যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন, আমরা দেখেছি যে এখানে কিন্তু এই গাজীপুর 6 আসনের ক্ষেত্রে কিন্তু একটি রাজনৈতিক ঐক্য হয়েছে, অর্থাৎ এখানে জামায়াত ইসলামের প্রার্থী এবং বিএনপি যারা মনোনয়ন প্রত্যাশী সবাই কিন্তু একযোগে এই আসনটির দাবিতে বিক্ষোভ করছেন। মূলত টঙ্গী স্টেশন রোড, গাছা এলাকা এবং কলেজঘাট এলাকায় কিন্তু ভিন্ন ভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যেহেতু এই আসনটি নিয়ে কোনো ধরনের তালবাহানা করতে পারবে না, এবং তারা বলছেন গাজীপুর 6 আসনটিকে পুনরায় যে গ্যাজেটটি প্রকাশ করেছে সেই গ্যাজেটটি কেন যেন বরাদ্দ
বহাল থাকে, সেই দাবিতে তারা কিন্তু আজকে এখানে আন্দোলন করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই আন্দোলনের কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছেন। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক মহাসড়ক অবরোধ করে যে বিক্ষোভের সবশেষ তথ্য। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সে খবরই জানছিলাম সহকর্মী ইফতেখার রেহানের কাছ থেকে। চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার রুস্তমপুর এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার বড়ালী গ্রামের বাসিন্দা। তিনি বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রুহুল। এ সময় রুস্তমপুর দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় রুহুল তাদের তাড়া করলে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। সুখবর আর উন্নয়নের মাঝে মাঝে সমাজের কিছু কালো ছায়া উঁকি দেয়। ঠিক তেমনি এক গভীর উদ্বেগের খবর আসছে নরসিংদী থেকে। দিনের আলো নিভে গেলেই এই জনপদ পরিণত হয় এক অনিরাপদ রাজ্যে। রাতের পাশাপাশি এই আতঙ্ক কখনো কখনো ভর করছে দিনের আলোতেও। কেন এই আতঙ্ক? আর শহরের কোন কোন এলাকা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে? কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের অনুসন্ধান। দিন থেকে রাতের নরসিংদী পুরোটাই আলাদা। রাত বাড়লে যতটা সৌন্দর্যমণ্ডিত হয় এই শহর, ঠিক ততটা ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে জনপদে। এখন টেলিভিশনের অনুসন্ধান বলছে, শহরের অন্তত ডজন খানেক পয়েন্টে প্রায়শই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সারাদিনের ব্যস্ত নরসিংদী সন্ধ্যার পরেই ফাঁকা হতে শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায় প্রতিষ্ঠান সবকিছুর ঝাঁপি লেগে যায় আগে ভাগে। রাতের নরসিংদীর নীরব কোনো সড়ক ধরে হাঁটলে যে কেউ হতে পারে টার্গেট। নরসিংদী রেলওয়ে স্টেশন, সরকারি কলেজ সংলগ্ন পৌর পার্ক, সঙ্গীতা ও বাজিরমোড়ের অলিগলি, বীরপুর, কান্দাপাড়া, আরশিনগর রেল ক্রসিং, আরশিনগর ওভারপাস, বড়বাজার, হারিদোয়া নদীর বেড়িবাঁধ ও সাটিরপাড়া সহ বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীর কবলে পড়ছে মানুষ। এছাড়া নতুন বাসস্ট্যান্ড টু মাধবদী 5 নম্বর সড়কে প্রায়ই ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। গত পরশুদিন আমি বারুদি থেকে ফেরার পথে আপনার সন্ধ্যা সম্ভবত 8টার আশপাশ হবে, এটা ঠিক এই সময়ে আমি যখন আসছিলাম তখন গাড়ি নিয়ে অলরেডি আমি দেখি যে 5 নম্বর রুটের দিকে আপনার 2-4 জন উঠে আসছে, যে মানে বাধা দেওয়ার চেষ্টা করে আর কি। তা আমার ড্রাইভার বুঝতে পেরে ও দেখা গেছে যে আপনার পাশ কাটিয়ে চলে আসছে ওইখান থেকে। সো এগুলো আসলে অপ্রত্যাশিত কিছু ঘটনা। রাতের পাশাপাশি দিনের বেলাতেও নীরব ও নিরিবিলি স্থানে এরকম ঘটনা ঘটছে। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অটো চালক অনেকেই ছিনতাইয়ের ভুক্তভোগী। অটো ছিনতাই করে চালককে হত্যা করে সেই অটো নিয়ে পালানোর ঘটনাও রয়েছে নরসিংদীতে। শহরের বাইরে উপজেলা শহরগুলোতেও এরকম ঘটনা অহরহ। জেলায় গত 1 বছরে ছিনতাইয়ের ঘটনার কোনো হিসেবই নেই। পরবর্তীতে আবার সমস্যায় পড়বেন এই ভেবে ভুক্তভোগীরাও প্রাণ খুলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। এমনকি ভুক্তভোগী হয়েও মামলা করতে আতঙ্কে থাকেন। রাস্তায় দাঁড়া থেকে যে সময় নীরব, এই সময় তো চিন্তাই হয়। পয়সা গেছে পাইলে পয়সা গেছে কিছু মারধর করে। গ্রাম অঞ্চল তো আরো বেশি নীরব জায়গা পায়, সব লয়ে জায়গা পয়সা দিনে 2 ভিলে লয়ে যাবে। এর তো কোনো সময় কমায় লাগে না। আমি আমার গাড়ির মধ্যে উঠছেন, আমার লয়ে গেছেন বীরপুর নিয়ে আমার কাছে চালাছো অটো দিয়ে জানগা লাগবে নীরব, নাহলে জানছে। ছিনতাই ও ডাকাতির ঘটনায় মাদকের সংশ্লিষ্টতা থাকায় দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস জেলা পুলিশের। যে অপরাধের মূল জায়গা কিন্তু মাদক। এই মাদক যারা সেবন করে, মাদক সেবনের টাকা সংগ্রহ করতে গিয়ে তারা কিন্তু চুরির আশ্রয় নেয়, ছিনতাইয়ের আশ্রয় নেয় এবং যখন বাধা হয় তখন খুনের ঘটনা ঘটে। তো এই মাদককে আমরা যদি নিয়ে আসতে পারি এবং চুরি ডাকাতির সাথে যারা জড়িত তাদেরকে যদি আমরা দ্রুত আইনের আওতায় আনতে পারি, তাহলে এটা অতি দ্রুতই কমে যাবে। আমরা স্পটগুলো শনাক্ত করেছি এবং আমাদের অভিযান চলমান আছে।
এই ঘটনায় পুলিশের আশ্বাসের কথা আমরা শুনলাম, তবে ভুক্তভোগীদের মনে যে গভীর অবিশ্বাস আর আতঙ্ক তৈরি হয়েছে কেবল আশ্বাসে তা দূর হবে না। প্রয়োজন দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। সুন্দরবনের দুবলার চরে প্রতি বছর 5 মাস জুড়ে চলে শুটকি প্রস্তুতের কাজ। দুবলার চরের এই শুটকি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে চলতি মৌসুমে সাগরে বেড়েছে ডাকাতের প্রবণতা, আতঙ্কিত রয়েছেন জেলেরা। এদিকে বন্য প্রাণীদের কথা চিন্তা করে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সংরক্ষিত বন থেকে শুটকি পল্লী সরিয়ে আনার পরিকল্পনা করছে বন বিভাগ। হেলাল মোল্লার ক্যামেরায় রামিম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। ভোর হতে না হতেই সমুদ্র থেকে মাছ ধরে তীরে ফিরছেন জেলেরা, ছুটছেন শুটকি পল্লীর দিকে। সমুদ্র থেকে আনা এই মাছগুলোই পরিণত হবে শুটকিতে। বঙ্গোপসাগরের এই ঢেউ আছড়ে পড়ছে সুন্দরবনের দুবলার চরে। এই ঢেউয়ের সাথে হাজার হাজার জেলেরা তাদের স্বপ্ন নিয়ে উঠছেন ডাঙায়। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই দুবলার চর পরিণত হয় শুটকি পল্লীতে। সমুদ্র যাত্রা থেকে শুরু করে শুটকি প্রস্তুত পর্যন্ত এই চর জুড়ে চলে বিশাল কর্মযজ্ঞ। নভেম্বরের শুরু থেকেই শুরু হয় শুটকি তৈরির মৌসুম। সমুদ্র তীরবর্তী এলাকায় ট্রলার আর শুটকি সরঞ্জাম নিয়ে হাজির হন মহাজনরা। নির্ধারিত জায়গায় বাঁশখুঁটির চালা বানিয়ে মাছের অপেক্ষায় থাকেন তারা। সুন্দরবনের দুবলার চরে শুটকি পল্লীতে দলে দলে শ্রমিক কাজ করেন। কেউ মাছ ধরেন, কেউ বাছাই করেন, কেউ ব্যস্ত শুকানোর কাজে। কাঁচা মাছ শুকাতে সময় লাগে 3 থেকে 5 দিন। 2018 সালের পর বেশ কয়েক বছর জলদস্যুর তৎপরতা না থাকলেও চলতি মৌসুমে সেই আতঙ্কে জেলেরা। শুরু থেকে নদীতে যায় আর গোন শেষ হলে আবার কুলে আসে, তাতে ওই 15 দিন কেটে যায় আর কি। 10-15 দিন 12 দিন এরকম নদীতে থাকা পড়ে। হয়লাবাটিতে জাল ধরা হয়, যখন ফিরে জোয়ার লাগে তখন জাল টাইনে আমরা টপ বোর্ডে উঠতে হয়। প্রায় 40 জনের মতন আমাদের কর্মচারী আছে। যদি মনে করেন যে পরে ছেলে নিয়ে যায় তাহলে আতঙ্কে থাকতে হয় না। এই জন্যই ডাকাত আমাদের এখানে ডাকাত চরেও ধরে আনছিল, টাকা পয়সা নিচে বা লোকজন নিয়ে সেই টাকা পয়সা এইখানের আমাদের এখানের প্রশাসনে কিন্তু জানে। বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। সাগরে জলদস্যুদের প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। আমাদের কোস্টগার্ডের আপনারা জেলেদের যে আশঙ্কা আপনি বলেছেন যে ডাকাতের বিষয়টা, সেটা ব্যাপারে আমরা কোস্টগার্ড ওয়াকিবহাল আছি এবং এই ব্যাপারে আমরা সুন্দরবনে বিভিন্ন ধরনের সাঁড়াশি অভিযান আমরা পরিচালনা ইতিমধ্যে করেছি। মূলত আলোরকোল, মাঝের কেল্লা, নারকেলবাড়িয়া, শেলার চর ও মেহেরালির চরে তৈরি হয় লইট্টা, তেলফেসা, ছুরি, রূপচাঁদা ও চাকা চিংড়ির শুটকি। প্রতি কেজি শুটকি মানভেদে বিক্রি হয় 600 থেকে 1800 টাকা পর্যন্ত। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় 40,000 শ্রমিক যুক্ত থাকেন এই কর্মযজ্ঞে। সুপেয় পানি, স্যানিটেশন সমস্যাসহ নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে 5 মাস ধরে সমুদ্র তীরের শুটকি তৈরির যজ্ঞে ব্যস্ত থাকেন শ্রমিকরা। ব্যক্তিগতভাবে যদিও এটি যুগ যুগ ধরে চলে আসছে, তবে আমি এখন মনে করি যে এটি কিন্তু বনের জন্য একটি ক্ষতিকর প্রভাব ফেলছে। বনের এখানে শুটকিকে কেন্দ্র করে যে পরিমাণ লোকজন এবং জেলেরা এখানে বাস করে বা থাকে, এটা আগে একটা সময় একভাবে থাকতো। তারা খুবই টেম্পোরারি কিছু ঘরবাড়ি বানিয়ে এবং ওখানে ইয়ে করে থাকে, বা তারা সেভাবেই তারা দিন কাটাতো। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় 400 থেকে 500 কোটি টাকার শুটকি দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। কোনো কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া দুবলার চরের শুটকির চাহিদাও অনেক বেশি। আমাদের মাছটা মান বেশি এই বাংলাদেশে, এই কারণে আমাদের মাছটা এখানে খেয়াল করেন এই সব নিচে না, সব উঁচুই শুকোচ্ছে। এই উঁচুই শুকোলে একে তো ভালো লাগে না, তারপরে বিভিন্ন রাখি করে মানে স্টক হয়, এই মালটা 1 বছর রাখা যায়। এদিকে দুবলার চরের এই শুটকি পল্লী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও ক্ষতি করছে সুন্দরবনের। 5 মাসের সময়ে মানুষের ফেলা বর্জ্য নষ্ট করছে বনের ভারসাম্য। সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা বাজার ও মানব চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন। তাই দ্রুত পল্লী সংরক্ষিত বন থেকে সরিয়ে না নিলে বড় হুমকির মুখে পড়বে সুন্দরবনের জীববৈচিত্র্য। নানা সমস্যার বেড়াজাল ভেদ করে পরিবার পরিজন ছেড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ এই শুটকি পল্লীর নানা কাজে লিপ্ত হন। এখানকার মানুষ বছরের পর বছর সমুদ্রের ডাকে সাড়া দিয়ে আসছেন। সকলেরই একটাই দাবি, নিরাপদ একটি ডাকাতমুক্ত সমুদ্র।
সুন্দরবনের দুবলাচর থেকে রামিম চৌধুরী, এখন। কয়েক বছর আগে চিকিৎসা সেবার মান বাড়াতে শেরপুর জেলা সদর হাসপাতালকে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু দীর্ঘ সময় পার হলেও 100 শয্যার জনবল নিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা। এতে সেবা পেতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগীরা। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক কথা বলতে না চাইলেও জেলা প্রশাসক জানালেন উদ্যোগ নেয়ার কথা। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেরপুর জেলার প্রায় 16 লাখ মানুষের চিকিৎসা সেবার বৃহৎ প্রতিষ্ঠান এই শেরপুর জেলা সদর হাসপাতাল। শেরপুর জেলা ছাড়াও এখানে চিকিৎসা সেবা নিতে আসেন পার্শ্ববর্তী জামালপুর, ময়মনসিংহ ও বকশীগঞ্জের বেশ কয়েকটি উপজেলার রোগী ও স্বজনরা। 2020 সালের ফেব্রুয়ারি মাসে চাহিদার চেয়েও কম জনবল নিয়ে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয় শেরপুর জেলা হাসপাতাল। বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 600 থেকে 700 রোগী চিকিৎসা নিতে আসেন। তবে হাসপাতালটিতে মোট 58 জন চিকিৎসক প্রয়োজন হলেও কর্মরত মাত্র 30 জন। 10 জন সিনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও নেই একজনও। মেডিকেল অফিসার 21 জনের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র 12 জন। পাশাপাশি রয়েছে খাবার, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সহ শয্যা সংকট। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। বিভাগে পড়তে হচ্ছে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রয়েছে দালালের দৌরাত্ম্য। আমাদের জেলা হাসপাতাল অনুযায়ী যে প্রাথমিক চিকিৎসাগুলো পাওয়ার কথা, সেই চিকিৎসাগুলো আমরা এখানে পাই না। আমার শাশুড়িকে সদর হাসপাতালে নিয়ে আসছিলাম গ্যাসের প্রবলেমের জন্য। এখানে আসার পরে ম্যাক্সিমাম ওষুধ কিনে নিয়ে আসতে হয়েছে এবং ক্যানোলা সেট সহ সবই কিনে নিয়ে আসতে হয়। 2টা টেস্টই আমার বাইরে দিছে, 2টা টেস্টই আমার বাইরে করা হয়েছে নিজের টাকা দিয়ে। আমি হসপিটালে কোনো কিছু সুযোগ সুবিধা পাইনি। হসপিটাল তবু এখানে আইসিইউ, সিসিইউ এত টাকা ব্যয় আনা হয়েছে, এগুলা চালানোর মতো কোনো দক্ষ লোক নাই। করোনাকালীন সময়ে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে আইসিইউ ও সিসিইউ ইউনিট ভবন নির্মাণ করা হলেও জনবলের অভাবে চালু হচ্ছে না বিভাগগুলো। এতে আইসিইউ এবং সিসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অন্যদিকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ। শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি নিয়ে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। আমি একা কনসালটেন্ট আছি, সাথে মেডিকেল অফিসার আছে 3 জন, কিন্তু এই 4 জন লোক নিয়ে বহির্বিভাগের 200 জন এবং অন্তঃবিভাগেও প্রায় 250 জন রোগী আছে। আমরা খুব হিমশিম খাচ্ছি। জনবল সংকট সহ রোগীদের দুর্ভোগ ও অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক। তবে জেলা প্রশাসক জানালেন নানা উদ্যোগের কথা। আপনি এই জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, এই জেলা হাসপাতালের নানা অনিয়ম, নানা দুর্ভোগ, নানা বিষয়ে আপনার বিরুদ্ধে আপনি কেন স্পষ্ট করেন না? ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বা দপ্তরে আমরা যোগাযোগ করেছি যেন আমাদের যেটা আমাদের চাহিত বরাদ্দ সেটি আমরা পাই। 250 বেড পেলেও ন্যূনতম আমাদের এই জনগোষ্ঠীর সেবা আমরা দিতে পারবো। এর বাইরে আসলে আমাদের সকলেরই আন্তরিকভাবে কাজ করতে হবে। হাসপাতালের শূন্যপদগুলোতে দ্রুত জনবল নিয়োগের পাশাপাশি দালালের দৌরাত্ম্য প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ময়মনসিংহের হালুয়াঘাটের শ্বশুরবাড়ি থেকে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে হালুয়াঘাটের আমির খাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, বাবা মেয়ের মৃত্যুর কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। লাইবা, এখনো পুলিশ আসলে এই হত্যাকাণ্ডের যে কারণ সেটি কিন্তু উদ্ঘাটন করতে পারেনি বা যা কারা এর সাথে জড়িত এটি কিন্তু শনাক্ত করতে পারেনি। আমরা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বেশ কিছু বিষয় সন্দেহের মধ্যে নিয়েই কিন্তু তারা তদন্ত করছেন এবং তারা আশা করছেন যে খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত বা কারা এই হত্যাকাণ্ড করেছে সেটি কিন্তু তারা জানতে পারবেন। তো আমি যদি একটু জানাই, এই যে মর্মান্তিক ঘটনাটি ময়মনসিংহের হালুয়াঘাটের আমির খাকুড়া গ্রামে ঘটেছে, এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা কিন্তু হতবাক হয়ে গেছেন এই ঘটনায়। এবং আমরা যদি একটু বলি, গত রাতে হালুয়াঘাটের আমির খাকুড়া গ্রামের
শ্বশুরবাড়ি থেকে রতন মিয়া এবং তার মেয়ে নুরিয়ার লাশ উদ্ধার করা হয়েছে এবং গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রতন মিয়ার যে স্ত্রী জুলেখা খাতুন সেও গুরুতর আহত এবং আমরা দেখেছি যে তার গলায় গলা কাটার কিছুটা দাগ রয়েছে, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এবং আমরা যতটুকু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে এখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং সেখানে তার যে চিকিৎসা সেই চিকিৎসা চলছে। এবং স্থানীয়রা যেটি বলছেন যে রতন মিয়া তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার খলিশাকুড়া গ্রামে প্রায় 9 বছর আগে তাদের বিয়ে হয়। রতন মিয়া বিয়ে করেন হালুয়াঘাটের ভুবনখোড়া ইউনিয়নের আমিরাখোড়া গ্রামের তার স্ত্রীর নাম জুলেখা খাতুন এবং তাদের 7 বছর বয়সী যে সন্তান নুরিয়া, সেই নুরিয়া কিন্তু আজকে তার গলাকাটা মরদেহ তারও উদ্ধার করা হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে এই ঘটনায় আসলে কারা জড়িত তাদের শনাক্ত করে এবং রহস্য উদ্ঘাটনের জন্য। এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি চিরকুট তারা পেয়েছেন, তবে চিরকুটে কি লেখা রয়েছে সেটি এখনো আমরা জানতে পারিনি। তো সেই চিরকুটটি ধরেই কিন্তু তাদের যে তদন্ত কার্যক্রম সেটি চলছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। ময়মনসিংহের হালুয়াঘাটের শ্বশুরবাড়ি থেকে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। বিস্তীর্ণ মাঠ জুড়ে দুলছে সোনালী ধান, চলছে আমন মৌসুম, তাই পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা মাঠ থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, এখন পর্যন্ত কি পরিমাণ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে জানাবেন, আর আরেকটু জানাবেন চলতি বছরে ধানের ফলন কেমন হয়েছে? লাইবা, প্রথমেই আমি জানিয়ে রাখি আমাদের কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু মেহেরপুরের আমন ধান কাটা শুরু হয়েছে। এবছর কিন্তু বিস্তীর্ণ মাঠ জুড়ে আমন ধানের আবাদ হয়েছে। বিশেষ করে এবার কিন্তু চাষিরা আমন ধানের বাম্পার ফলন পেয়েছে। তার কারণ হিসেবে এবার আবহাওয়া খুবই ভালো ছিল, অর্থাৎ আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এবার কিন্তু বিনা সেচেই কিন্তু তারা ধানের আবাদ করেছে। অর্থাৎ 1 বিঘা ধানে কমপক্ষে 25 থেকে 30টা কিন্তু সেচ দেওয়া লাগে। এবার অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অধিকাংশ জমিতেই কিন্তু কোনো প্রকার সেচ না দিয়ে ধান তারা ঘরে তুলতে পারবে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গত 2-3 দিন থেকেই কিন্তু মেহেরপুরের আমন ধান কাটার শুরু হয়েছে এবং ধান কেটে মেরে চাষিরা কিন্তু ধান ঘরে তুলছে। তারা আমাকে আরেকটু জানিয়েছেন যে প্রতি বিঘায় কিন্তু 20 থেকে 25 মণ ধান কিন্তু উৎপাদন হচ্ছে। এদিকে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলিত মৌসুমে মেহেরপুর জেলায় 26,860 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4 মেট্রিক টন করে, অর্থাৎ মেহেরপুর জেলায় এবার কিন্তু 26,860 হেক্টর জমিতে 1,17,400 মেট্রিক টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং প্রতি মেট্রিক টন ধানের বর্তমান যে বাজার মূল্য সেটি হচ্ছে 38,000 থেকে 40,000 টাকা। সেই হিসেবে কিন্তু মেহেরপুর জেলায় এবার প্রায় 450 কোটি টাকার আমন ধান উৎপাদন হবে। লাইবা, এই ছিল আমার কাছে আমন ধান কাটা মারার সর্বশেষ। লাইবা, চলছে আমন মৌসুম, মেহেরপুরে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানছিলাম মুজাহিদ আল মুন্নার কাছ থেকে। ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হওয়া এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির 29তম কংগ্রেসের 3য় দিনের কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ শুভ। চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, কংগ্রেসের 3য় দিন আজ, সারাদিনে কি কি কার্যক্রম চলবে জানাবেন, আর এখন কি চলছে? লাইবা, এই যে একটি কনফারেন্স নিয়ে আমরা 3 দিন ধরে কথা বলছি, এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা যে রোগগুলোর নাম খুব বেশি শুনি, যক্ষ্মা, সিওপিডি, অ্যাজমা, এটি বহু বছরের পুরনো এই রোগগুলোতে রোগীর সংখ্যা প্রায় 2 কোটি। এই 2 কোটি মানুষের বিপরীতে বাংলাদেশে বক্ষব্যাধি বিশেষজ্ঞ রয়েছেন মাত্র 800 জন এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ছাড়াও যদি অন্যান্য বিষয়ের চিকিৎসকরাও আসলে এই রোগীদেরকে দেখে থাকেন, তাদের মাত্র একটি 250 থেকে 300 চিকিৎসকের দল কেবল প্রতি বছর এই কনফারেন্সগুলোতে আসেন। তারা আসলে এই যত ধরনের রোগ আছে, বুকের রোগ বা ফুসফুসের রোগ আমরা যেভাবে বলি না কেন, এই
প্রত্যেকটা রোগের বিষয়ে আলাদা আলাদা করে সেমিনার, সিম্পোজিয়াম এবং হচ্ছে যে প্রত্যেকটা দেশ কিভাবে আসলে চিকিৎসা দিচ্ছে এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং এবার বাংলাদেশ থেকে প্রায় 43টি প্রেজেন্টেশন দেয়া হচ্ছে এই কনফারেন্সে। 43টি শুনতে অনেক বেশি মনে হচ্ছে, এটির কারণও হচ্ছে যে ফিলিপিনের পরে, আয়োজক দেশ হিসেবে ফিলিপিনের পরে সব থেকে বেশি সংখ্যক চিকিৎসক বাংলাদেশ থেকে এখানে যুক্ত হয়েছেন। এবং এটি কিন্তু এপিএসআর এর কংগ্রেসের প্রেসিডেন্ট তারাও কিন্তু ব্যাপকভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন যে বাংলাদেশ সবসময় এপিএসআর সব থেকে একটা গ্রেট কন্ট্রিবিউট তারা করে থাকে। তো এই চিকিৎসকরা আসলে এখানে আসছেন, দেখছেন প্রত্যেকটা, বিশেষ করে শ্বাসকষ্টের ব্যাপারে যে আরও কিভাবে কত সহজে পরীক্ষা নিরীক্ষা করা যায়, চিকিৎসা কিভাবে দেয়া যায়, নতুন যেসব ওষুধ সারা পৃথিবীতে এসছে সেগুলো বাংলাদেশে সরবরাহ করা, যে যন্ত্রগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন যেগুলোর মাধ্যমে আসলে এই চিকিৎসাকে আরও বেশি সহজ করা হয়, সেই যন্ত্রগুলো বাংলাদেশে না থাকলে সেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি বা ওষুধ কোম্পানির মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করা, এই সব কিছুর একটি মিলন মেলা। একই সঙ্গে বাংলাদেশে যে চিকিৎসকরা এখানে আছেন তাদের সঙ্গে কিন্তু এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রায় 30 থেকে 35টি দেশের চিকিৎসকদের সঙ্গেও কিন্তু আসলে যোগাযোগ হয়। সব মিলে এই 2 কোটি মানুষের সর্বাধুনিক চিকিৎসা নির্ভর করে এই চিকিৎসকদের এই কনফারেন্সে অংশ নেওয়া, জানা, বোঝা এবং জ্ঞানার্জনের মধ্য দিয়ে। তো এই ছিল এখানকার সবশেষ খবর লাইবা। শুভ, ধন্যবাদ আপনাকে। ফিলিপিন্সের ম্যানিলা থেকে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ। হিমালয় কন্যা পঞ্চগড়ে হেমন্তে শুরু হয়েছে শীতের আবহ। তাপমাত্রা কমছে পাল্লা দিয়ে। গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে অন্তত 7 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 12.6 ডিগ্রি সেলসিয়াসে। দিনে সূর্যের কড়া তাপ থাকলেও সন্ধ্যা নামলেই কমে যায় তাপমাত্রা। রাতে ঝরে কুয়াশা, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে সকাল পর্যন্ত। গত দুদিনে সকালের ঠান্ডায় বেশ কাবু এই জনপদের মানুষ। তবে দুর্ভোগের শীত এখনও বাকি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। সকালবেলা 2টা করে কাপড় গায়ে দিতে হয়, আবার 10টা 11টা থেকে ওদের আবহাওয়া একটু ভালো। রাত্রেবেলায় আবার প্রচুর ঠান্ডা কুয়াশা। কয়েকদিনের আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সকালের শীতটা মানে নেওয়ার মতো না, বেলা হতে হতেই শীতটা কেটে যাচ্ছে। কয়েকদিন যাবত তো ঠান্ডাটা বেশি হয়েছে, কুয়াশা আছে এবং ঠান্ডা বাতাস আছে, এই জন্যই ঠান্ডাটা বেশি হয়েছে। শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুর আশুলিয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে 4টি বাসে আগুন, লাফিয়ে প্রাণে বাঁচেন ঘুমিয়ে থাকা চালক। ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন। ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার। চাঁদপুরে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা। নরসিংদীর বিভিন্ন পয়েন্টে দিনে রাতে ছিনতাই, ডাকাতি, আতঙ্ক। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1.5 ঘন্টা অবরোধ, যান চলাচল শুরু। জলদস্যুর উৎপাতে আতঙ্কিত দুবলার চরের জেলেরা। নিরাপত্তার আশ্বাস কোস্টগার্ডের। সংরক্ষিত এলাকা থেকে শুটকি পল্লী সরানোর পরিকল্পনা। শেরপুর সদর হাসপাতালে জনবল ও ঔষধ সংকট চরমে। চালু করা যাচ্ছে না আইসিইউ ও সিসিইউ। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।